এই একটা অবস্থা। যা সরকারের কারণে তো আমার শ্বশুর শাশুড়ি সবাই খুশি, কিন্তু তারা তো বুঝতে পারতেছে না আমার স্যালারি কি রকম। যারা সরকারি কর্মচারী তারাই বোঝে যে আসলে সংসার চালানোটা কত কঠিন। আমার বেতন 15,000 টাকা আমার থাকে, মানে বাসা ভাড়া কেটে বা সর্বসাকুল্যে। তা আমি 15 দিন আমার যায় না, মানে আমি যে আর 15 দিন কিভাবে চলি, এই এক টাকা ধার করি বা বাকি কর্জ করি, এইভাবে চলি। তাই এইভাবে করলে তো আমার সংসার ভবিষ্যৎ, আমার মেয়ে বড় হইতেছে, পড়াশোনার খরচ চালাবে। ভাই একটা কথা বলছিল, সভাপতি ভাই, যে একজন সচিবের ছেলের স্কুলের বেতন ওই 5,000 টাকা। আমি যে 20তম গ্রেডের কর্মচারী, আমার বেতন বেসিক্যালি 8,000 টাকা। আমার বেতন, আমার স্কুলের মেয়ের বেতনও কিন্তু 5,000 টাকা। তাহলে ওখানে বৈষম্য কিন্তু নাই। অথচ আমাদের একজন কর্মচারী এবং কর্মকর্তার বৈষম্য দেখেন, 78,000 টাকা ফার্স্ট ক্লাস একজন কর্মকর্তা বেতন পান, সর্বসাকুল্যে উনি 1,20,000 বা সামথিং পেয়ে থাকেন, আর আমরা পাই 20,000 টাকা। তাহলে 1:10 বলা চলতেছে। তাহলে আমরা ওইখানে বেতন বৈষম্য হইতেছে, কিন্তু আমাদের তো খরচের কোনো বৈষম্য আমরা দেখতেছি না। এক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, নবম পে স্কেল বাস্তবায়ন, অর্থাৎ 2015 সালের পরে আমরা 2টা বেতন পে স্কেল পাওয়ার কথা। সেই পে স্কেলকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যা করণীয়, আগামীতে আমরা বিক্ষোভ কর্মসূচি বলেন, বিভিন্ন প্রেস ব্রিফিং বলেন, মানববন্ধন বলেন, যা কিছু করতে হবে আমাদের কর্মচারীর স্বার্থের জন্য, যা কিছু করা আমরা করতে রাজি আছি। আমরা সবাই রাজি আছেন তো? আমাদের এই পে স্কেল বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে, আমরা আমাদের কর্মসূচি বা বিভিন্ন মতবিনিময় সভা বা বিভিন্ন সংবাদ সম্মেলন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। কারণ আমাদের এখানে স্বার্থের যেখানে হবে, অবশ্যই আমরা আমাদের যে করণীয় সেটা করবো ইনশাল্লাহ। তা আমি আর বেশি কিছু বলতে চাই না, সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের পেট বাঁচলে আমাদের সংসার বাঁচবে, আমাদের কাজের অগ্রগতি হবে এবং আমরা ভালোভাবে একটা বসবাস করতে পারবো আমাদের ফ্যামিলি বাল বাচ্চা নিয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আরেকটি কথা বলতে চাই, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এখানে আমাদের কোনো পেনশন নাই। এটা দুঃখের বিষয়। 1975 সাল থেকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রতিষ্ঠানে কিন্তু পেনশন আমরা শুধু গ্র্যাচুইটি পাবো, তবুও ওই আপনারা যে 230 টাকা করে পাবেন, আমরা কিন্তু এটা পাবো না। আমরা হিসাব করে দেখছি 180 টাকা করে পাবো, এরকম আর কি সুযোগ সুবিধা। তা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেন সকলেই পেনশনের আওতাভুক্ত হয় এবং আমরা যেন আর্থিকভাবে বেনিফিটেড হই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই পর্যায়ে আলোচনায় আসার জন্য, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ খলিলুর রহমান, উচ্চমান সহকারী SBI। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করণীয় নিয়ে মত বিনিময় সভা। আর সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম টুডুল ভাই এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি এবং মহানগর কমিটির সভাপতি এবং সেক্রেটারি এবং আগত বিভিন্ন অফিস থেকে কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহতি সদস্য ভাই বোন এবং আমাদের এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, প্রথমে বলতে চাচ্ছি সেই 24শে জুলাই। আমি এই 24শে জুলাই যদি সৃষ্টি না হতো, তাহলে আজকে এখানে কথা বলার আমার আর সামর্থ্য
বা এখানে উপস্থিত থাকতে পারতাম না। আমি বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের যে জুলুমের শিকার হয়েছি সেটা না বললেই নয়। সেই 24শে জুলাই যারা শহীদ যারা হয়েছেন এবং যারা বেঁচে আছেন সবারই মাগফিরাত কামনা করে আমি তাদের প্রতি সবারই মাগফিরাত কামনা করে দোয়া করে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আমি তাদের প্রতি শ্রদ্ধা সালাম সব কিছুই প্রাণ ঢালাভাবে আমি তাদের প্রতি দোয়া করে আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি। এবং কি আমি সেই কথাগুলি বলতে চাই যে আমরা এই অফিসে HBRI যে চাকরি করতেছি আমি কিন্তু সে জুলাই 25শে জুলাই বাদ আসরের সময় নামাজ পড়তে গেছি। কিছু একটু বলি আমার জীবন কাহিনীটা সম্পর্কে বলি কিছু আর কি। নামাজ পড়তে গেছি, নামাজ মসজিদে পড়েছি এবং বাসায় ঢুকবো, এর মধ্যেই কর্মচারী এক ভাই শুভাকাঙ্ক্ষী উনি বললেন যে আপনি তাড়াতাড়ি এখান থেকে সরেন, কি হয়েছে আপনার বাসায় পুলিশ গেছে। তখন আর আমি ওখানে থাকতে পারলাম না, অলরেডি আমি দূরে চলে গেলাম এবং কি এলাকায় প্রায় 2 কিলোমিটার দূরে চলে গেলাম। আমার এক শ্বশুরবাড়ি আছে মণিপুর মোল্লাপাড়া, ওখানে শ্বশুর আমাকে দেখে হাউমা করে কেঁদে উঠলো যে কী হয়েছে, কাঁদেন কেন? যে আতিককে তো নিয়ে গেছে। আতিক আমার ছোট ছেলে, আমার বড় ছেলেও 3টা মামলা আসামি ছিল। আমার ছোট ছেলে ও তো নোয়াখালী মাইজদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অলরেডি অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে সায়েন্স ল্যাব থিসিসমূলক ক্লাস করতেছে, ইন্টারনেট থিসিস করতেছে এবং কি তাকে বাসায় গিয়ে তার মোবাইলে পাইছে কোঠা আন্দোলন বিষয়, আর কিছুই পায়নি কোঠা আন্দোলন বিষয়। তখন তো মনে করেন যে আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, জামাত করে, কার না ছেলে সমস্ত যুবক যুবতী ছেলে মেয়ের মোবাইলেই কোঠা আন্দোলন বিষয়গুলো ছিল। এটা একটা সারা বাংলাদেশে একটা গণজাগরণ একটা বিষয় ছিল। কিন্তু আমাকে ছেলেকে নিয়ে যায় এবং তার সাথে আমার সভাপতি টুটুল ভাইকেও সাথে নিয়ে যায়। তো এখন আমি তখন আর এলাকায় না থাকতে পেরে আমি এখন হিজরত মানে এলাকা ত্যাগ করেছি, হিজরত করেছি। আমি সাভার ব্যাংক কলোনি চলে গেছি 28 তারিখে, জুলাই 28 তারিখে। তারপরে এই যে জুলাই হলো, তারপরে রফিক ভাই আমার ছেলে এদেরকে কোনো সন্ধান পাচ্ছি না, যে কোথায় নিয়ে গেল, কোথায় আছে, কোনো সন্ধান পাচ্ছি না। তারপরে 3 তারিখে হয়তোবা 1 তারিখ 30 তারিখ বা 31 এই টাইমে আর কি, আগস্ট অথবা জুলাইয়ের শেষের দিক দিয়ে একজন ছেলে আসছে জামিন নিয়ে আসার পরে বললো যে ফোন দিছে, ওই ছেলেই তখন নাম্বার দিয়ে দিছে যে আতিক অমুক জায়গায় আছে। তখন আমরা একটু স্বস্তি পেলাম যে কেরানীগঞ্জে একটা বেঁচে আছে, তখন স্বস্তি পেলাম। রফিক ভাইয়ের ওয়াইফও জানে না যে এইভাবে, তখন ওই যে আমার ছেলে যে খবর দিয়ে পাঠাইছে একটা ছেলের মাধ্যমে, তখন জানতে স্বস্তি পেলাম। এই যে এই অবস্থা যদি সৃষ্টি না হতো তাহলে আমরা আজকে এখানে কথা বলতে পারতাম না। আমি যাক, সেটাও আমাদের এক অফিসের কিছু লোক আছে যে লোকগুলার জন্য আমরা এই পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমি ওইদিকে যেতে চাই না। যারা যেটা করেছে এটা তাদের কর্মফল, তাদের প্রতিদান অবশ্যই আল্লাহ তাদেরকে বিচার করবেন। আমি ওইভাবেই আল্লাহর উপর ছেড়ে দিয়ে রাখছি। আমি এখন যে জিনিসগুলো বলতে চাচ্ছি, যেহেতু মত বিনিময় সভা, এখানে 12টা বেতন স্কেল বা গ্রেডের কথা বলা হয়েছে। এখন 20 থেকে 12টা পর্যন্ত, 20 থেকে 12টা পর্যন্ত যে গ্রেড করা বলা হয়েছে, যে এই যে 20 থেকে 12টা এটাকে তো বেতনটা কুইজ করা হয়েছে। যদি কুইজের হিসাবটা যদি করি তাহলে তো কর্মচারীদের নিচেরা তো সব কর্মচারী, নিচের দিক দিয়ে সব কর্মচারী। এখানে তো সরকারের কোনো টাকা প্রয়োজন পড়ে না, টাকাটা লাগে কোথায়? উপরের দিকে। এখানে যে কুইজ করেছে, কুইজ করলে তো বেতন স্কেল এমনি মোটা হয়ে যাচ্ছে। এখানে আমি মনে করি
এই 12টা গ্রেড এটাকে আমি জোরালোভাবে যদি আমরা কথা বলি, এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই এখানে কর্মচারীরা আর্থিকভাবে এটা লাভবান হবে। এই 12তম গ্রেডটা যদি আমরা এখানে কিন্তু কর্মচারীদের জন্য কোনো বরাদ্দ প্রয়োজন নাই। এটা আপনারা যদি ভালো করে বুঝেন, ভাবেন। আমি এটা যখনই 12টার কথা শুনছি, যখন 10টার কথা শুনেছি, তখন তো আমার মনে আসছে যে না, এখানে তো কোনো অর্থের প্রয়োজন পড়তেছে না, সরকারের কোনো বরাদ্দ লাগতেছে না, তাহলে আমরা এটা পাবো না কেন? একটু ব্যাখ্যা বলেন তো ভাই, আমরা একটু বোঝার জন্য। আর বোঝার জন্য হলো যে আপনি তো কুইজ করে 20টা থেকে ধরেন 20টা থেকে 12টা নিয়ে আসলেন, তাই না? তো 12টাতে তো অর্থ তো কি হয়ে মোটা হয়ে গেল, যে কটা গ্রেড আছে ওখানে, যে কটা গ্রেড সবই তো মোটা হয়ে গেল, ধীরে ধীরে অটোমেটিক্যাল হয়ে গেল। আমাদের দাবি তো ধরেন আমরা 35,000 আর বুঝছেন কিনা? খলিল ভাই, আমরা একটু বোঝার জন্য এই পুরো সবাই মনে হয় আপনার এই কুইজটা বুঝতেছি না আমরা। হ্যাঁ, আমাদের সর্বনিম্ন স্কেল কুইজ মানে চেপে গেল, আপনার 20টা থেকে 12 উপর দিকে চলে গেল, তাহলে তো আপনার আর্থিকটা কি হলো? বৈষম্য করলো। মালিক আমাদের সর্বনিম্ন স্কেল ছিল 8,250। হ্যাঁ, হ্যাঁ। আমরা 12তম গ্রেড হিসেবে চাইছি 35,000 হ্যাঁ, হ্যাঁ। টাকা। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার বেতন তো আমাদের চিন্তায় যে 8,250টা বেড়ে 35,000 টাকা আমাদের চাহিদা। হ্যাঁ, হ্যাঁ। দেবেন আমরা তো তাতে বুঝতেছি টাকা অনেক লাগতেছে এবং পে কন্ডিশনের না, এখানে তো আপনার কুইজটা আমি বলি, আমি আরো হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ। উনি বললেন যে প্রায় 70,000 কোটি টাকা লাগবে আমাদের পে স্কেল লাগবে, অবশ্যই লাগবে। আর আপনার বক্তব্যে আমরা পাচ্ছি টাকা লাগবে। যে কমে যাচ্ছে, তাতে টাকা লাগবে না। না, টাকা লাগতেছে না কেন? 8,500 ছিল, 8,500 তারপর উপরে কত ছিল? আচ্ছা, হ্যাঁ। ওকে ক্লিয়ার। হ্যাঁ, কত ছিল? এইভাবে যান না, উপরের দিকে যান। তাহলে এইভাবে যদি আমরা 8,500 থেকে ধীরে ধীরে ধরেন আপনার 9,000, 10,000, 11,000, 12,000, এইভাবে তো 13,000, 14,000 পর্যন্ত গ্রেড উপরে উঠে গেছে। তাহলে এখানে তো টাকা তো সরকারের কোনো টাকা লাগতেছে না। এইগুলো একটা পরামর্শ আমি দেখতেছি এটা। আরেকটা বিষয়টা হলো, যদি এই যে 12টা গ্রেড, এখন ধরেন কর্মচারীরা যদি মনে করেন আমরা চাকরি করতেছি এখন 30 বছর, 35 বছর, 40 বছর, এই বছরটা যদি আমরা কমায় নিয়ে এসে যদি 20 বছর করি এবং 30 বছরের আর্থিক 40 বছরের যে আর্থিক সুবিধা এই 40 বছর মধ্যে যদি নিয়ে আসি, তাহলে তো মনে করে যে তুষার যে কথাটা বললো যে আজকে আমার বেতন পাইতেছে 20,000, এই 20,000-এ না পারি আমার বাচ্চাদের ভালো স্কুলে দিতে, না পারি আমার বউ বাচ্চাকে সুন্দর কাপড় চোপড় পরিধান করতে, আমার শ্বশুর শাশুড়িকে খেদমত করতে, বাবা মাকে খেদমত করতে, ছোট ভাই বোনদের খেদমত করতে, এগুলো তো আমার আর্থিক সামর্থ্যের মধ্যে পড়তেছে না। যখন আমি 40 বছরের আর্থিক ফ্যাসিলিটি 20 বছরের মধ্যে নিয়ে আসবো, তখন স্যালারি বাড়বে, তখনও সরকার কোনো আর্থিক ক্ষতি হবে না, এখন প্রয়োজন পড়বে না। এতে কি হবে? সারা বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তা আমি মনে করি এরকম কিছু গঠনমূলক চিন্তা চেতনা, আমি মনে করি যারা প্ল্যানার আছে, আমি মনে করি এগুলো চিন্তা চেতনা করে ভেবে আমি মনে করি আরও সুন্দর সুগঠিতভাবে যদি আগানো যায়, আমি মনে করি এটা করা সম্ভব। এগুলো আপনারা ইনশাল্লাহ চিন্তা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে প্রোগ্রাম, আমরা বেতন কমিশন দ্রুত বাস্তবায়নের জন্য আগামী দিন কি প্রোগ্রাম দিতে পারি সেটার উপরে কিন্তু আজকের আমাদের আলোচনা। আর ভাই যেগুলো ব্যাখ্যা বলছেন, আমরা 12টা গ্রেডের প্রস্তাব দিয়েছি, আমরা টকিং পেপার আমাদেরকে ডাকবেন, সেক্ষেত্রে খলিল ভাই সহ আমরা আবারও বসে আমরা একটা টকিং পেপার রেডি করে নিতে পারি। আজকের খলিল ভাইয়ের বক্তব্য, আমাদের তুষারের বক্তব্যে সুন্দর কথা চলে যাচ্ছে। আমরা শুধু আমাদের আজকের যে আলোচ্য বিষয় তার উপর কথা বলে কি কর্মসূচি দেওয়া যাবে এটার উপর আমরা একটু মত দিই। ধন্যবাদ সবাইকে।
তো আজকে এই আলোচনায় সিএম বলবা কিছু? বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম টুটুল ভাই, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কাছে হাজার শুকরিয়া। আমি আপনাদের সাথে হয়তো 2.5 থেকে 3 বছর যুক্ত, 3 বছর হবে না মনে হয়। আমি একদম নতুন আপনাদের কমিটিতে। আমি চাকরি করতাম ইরানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে এখন আমি 2 মাস হলো স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন হয়েছে। তো আমি এই 2-2.5 বছরের আপনাদের কার্যক্রম, আপনাদের পদচারণা আমার কাছে ভালো লাগছে এই জন্যেই, আপনারাই শুধু মাঠে আসেন কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে। আমি এই পর্যন্ত কখনো, আমার চাকরি বয়স হচ্ছে 21 বছর, আমার চাকরি বয়স 24 বছর, 24 বছর চাকরি বয়স। আমি ঢাকায় আছি হচ্ছে প্রায় 21 বছর যাবৎ। তো 21 বছরের মধ্যে আমি আপনাদের মতো কোনো সংগঠনের সাথে এরকম মানে কর্মচারীদের নিয়ে যে সংগঠন বা কার্যকলাপ হয় আমি যুক্ত ছিলাম না। যে কোনো পারপাসে আপনাদের সাথে যুক্ত হয়েছে, আপনাদের কার্যকলাপ সব আমার ভালো লাগছে, আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। এবং আমি মনে করি আপনারা পথে আছেন, রাজপথে আছেন কর্মচারীর দাবি দেওয়া নিয়ে। আপনাদের কারণেই হয়তো আমরা সুন্দর একটা নবম পে স্কেল পাবো। আপনারা এগিয়ে যান, আমরা আসছি। আমরা অনেক সময় হয়তো আপনাদের ডাকে সাড়া দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। যে কোনো সময় আপনারা ডাকবেন। আমি নতুন জায়গায় গেছি, আমি চেষ্টা করতেছি। আমাদের সম্মানিত সেক্রেটারি সভাপতি আমাকে বলেছে যে স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের একটা এই করা যায় কিনা, ইউনিট করা যায় কিনা। সেক্ষেত্রে আমার অবশ্যই মাথায় আছে। আপনারা দোয়া করবেন, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আর আপনারা যে প্রস্তাবনাটা দিচ্ছেন, আমি ওই মিটিংও ছিলাম, ভালো লেগেছে। আশা করতেছি পে কমিশন হয়তো আপনাদের এই প্রস্তাবনাটা আমলে নেবে। হয়তো কিছু কাটছাট হবে, কিন্তু আমলে নেবে এবং আশা করি বাস্তবায়ন হবে। আর আমি এই বাইরের সূত্র ধরে একটা কথা বলতে চাই, সর্বশেষ কথা বলতে চাই। আপনারা কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করছেন, কিন্তু কর্মচারীদের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অফিসে কর্মচারীদের দ্বারাও অনেক সময় নির্যাতিত হয়, অফিসারের দ্বারাও নির্যাতিত হয়। এই কথাটা অবশ্যই খেয়াল হবে। শুধু স্কিল নিয়ে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু শুধু হবে না। আপনাদের কর্মচারীদের সুখে দুঃখে আপনাদের থাকতে হবে। কারো অসুস্থ হলো, কেউ নির্যাতিত হচ্ছে, কেউ নিষ্পেষিত হচ্ছে, কেউ দেখা যায় পদোন্নতি বঞ্চিত হচ্ছে। এই প্রসঙ্গগুলো যদি আপনাদের ইয়েতে আসে, আপনাদের নজরে আসে, অবশ্যই এটা আপনারা দেখভাল করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা স্বেচ্ছায় কেউ কথা বলতে পারি। হয়তো আমাদের কাছে সবাই নাম লোক না দিতে পারে। আদিনাপা সংক্ষেপ করে, একেবারে সংক্ষেপ। ও দিবে আজকে বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকে নবম পে স্কেল ও বাস্তবায়নকরণ নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ও মহানগরী কমিটির মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম টুটুল, সহসভাপতি বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন, সভাপতি HI কর্মচারী ইউনিয়ন CBA, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে আমি অনেক দূর থেকে আসছি, 3 ঘন্টা লাগছে আমার আসতে। দেরিতে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমার আরো একটি সুসংবাদ আছে। আমার মেয়ের 2টো বেবি হয়েছে, দুটোই একটা ছিল একটা মেয়ে। এই সুখের এই সুখটুকু যেন আল্লাহ কপালে রাখে, যেন তারা সুস্থ থেকে দোয়া করবেন। আসলে আমাদের মেয়েদের মধ্যে কোনো কথা বললেই যদি বলেন যে অল্প করে করতে হবে ভাইয়া, তাহলে আমরা কিভাবে আমাদের মনের যে দুঃখ বা কষ্টগুলো বলবো। আমি চাকরির বয়স 36 বছর, এই মধ্যে আমি FWA আছি। কোন সংগঠন করি ছোটবেলা থেকেই, 5-7টা সংগঠনে এখনো আছি, কিন্তু পদের আমার কোনো পদ নেই। একই ভাবে আছি। আমার ভাইয়েরা বলে, আমার ভাই একজন রাজুকে আছে, একজন খাদ্য মন্ত্রণালয় আছে, বলে তুই কতদিন আর FWA থাকবি? আমি বলছি ভাই, যতদিন আমাদের দিকে সরকার না তাকায় আমরা ততদিন যেতে পারবো না। তা আসলে আমাদের
যে মনের দাবি প্রাণের দাবি আমাদের পে স্কেল বা আমাদের বিভিন্ন যে মূলত দাবিগুলা সেগুলা অর্জন করতে হলে আমাদের একতায় থাকতে হবে। আর যদি এই আমরা 2 জন 4 জন যদি মিলে সংগঠন করি, যদি বলা যায় যে সংগঠনে কিছু মানুষ থাকলেই বেটার, ওরাই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমাদের যে দাবি এখন, এই দাবিগুলো আমাদের যে 18 লক্ষ কর্মচারী নেভি আছে, তো আমরা সবাই যদি একত্রে না থাকি কিছুতেই সম্ভব হবে না আমাদের এই দাবি আদায়ে। তো আশা করি যে আমি একজন নারী, আমি সবসময় মিটিং এর মধ্যে যে কোনো ভাবে যে কোনো মিটিং এ ডাকেন, যার কোনো সমস্যা হোক আমি ইনশাআল্লাহ চলে যাব। আমাকে যে দায়িত্ব দেবেন সম্পূর্ণভাবে পালন করি শুরু থেকে। যেদিন থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আসছি, আমার মনে হয় না, আল্লাহর রহমত আছে যে আমি সবসময় সুস্থ থাকি এবং সুস্থ থাকি। অন্তর থেকে চাচ্ছি যে আল্লাহ আমি যেখানে যাই, যে কাজটুকু করি, আমি যেন সফলতার সাথে আমি সবার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। আপনাদেরকেও আমি জেলায় অফিসে ফার্স্ট হয়েছি, তা আমি এটুকু বলি, আমার এই জন্য আমার অন্য কিছু বুঝাচ্ছি না, বলতে চাচ্ছি যে আমার মতো ভাইয়েরা বোনেরা সবাই এগিয়ে আসেন। এগিয়ে আসলে আমরা একত্র থাকলে, আমাদের যে মধ্যমণিরা আছে ওনারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই আমি বিভিন্ন সংগঠনে যেহেতু আছি, আমি বাংলাদেশ পরিবার পরিকল্পনা বাংলাদেশ পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনে আছি, তো আমার মনে হয় না যে আমি জানা হতে এত সুন্দর মানুষ, এত ভালো মনের মানুষ ওয়ারেস সাহেব, আমাদের যে বিভিন্ন ফেডারেশন সিবিএ থেকে আসছেন আমাদের ভাইয়া, আর হচ্ছেন যে সাধারণ সম্পাদক খায়ের মজুমদার, উনিদের মতো মানুষ হয় না। এই মানুষগুলোর মধ্যে দিয়ে যদি আমাদের দাবিগুলা বর্তমানে পূরণ না করতে পারি, আমরা মনে ব্যর্থ হয়ে যাব। তো কাজেই সবার প্রতি আমার দোয়া রইল এবং সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু সময় কম, আরো কথা বলার ছিল। আগামী দিন সবাই বলবো, আমরা এগিয়ে যাব, একতায় থাকবো, আমাদের দাবি ইনশাআল্লাহ আদায় করে ছাড়বই, যেভাবে যে কোনো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। না না, আমি একটু বলি। হ্যাঁ, আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে গত সপ্তাহে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের যে সভাপতি বাদিউল কবির ভাইয়ের নেতৃত্বে এই পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য মিটিং হয়েছে, মিছিল হয়েছে। তারা কিন্তু সোচ্চার। আর বাংলাদেশের বিশেষ করে ঢাকা মহানগরে সচিবালয়ের বাইরে যতগুলি পেশাজীবী সংগঠন আছে, আমরা কিন্তু কাউকেই আসলে বাস্তবিক পক্ষে কথা বলতে দেখছি না। এটা জাহাঙ্গীর ভাইও বলছেন, একমাত্র ফেডারেশন ছাড়া আর কেউই নেই। অনেকেই আমাদেরকে বলতেছে যে আমরা এখন অযথাই বকবাক করছি। আরে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় আজকাল। এখন আমাদের দরকার হচ্ছে কি, এখন হলো পিক আওয়ার। এই সময়ে আমাদের দাবিগুলিকে আরো বেশি সোচ্চার করতে হবে, আরো বেশি কঠিন করতে হবে। আমরা যদি ঠান্ডা হয়ে যাই তো সরকার ভাববে যে আমরা চুপ হয়ে আছি, সমস্যা নেই। তো আপনাদেরকে আরো সোচ্চার হতে হবে। এখন এই দাবিটা দ্রুত বাস্তবায়নের জন্য যদি ডিসেম্বরের মধ্যে আমাদের এই গেজেটটা পেতে হলে আমাদের করণীয় কি, আপনাদের করণীয় কি? শুধু ফেডারেশনে যারা নেতা আছে, কেন্দ্রীয় নেতা আছে, তারা আন্দোলন করলে কি দাবি বাস্তবায়ন হবে? আপনাদের দায়িত্ব আছে না? 24 লক্ষ লোক, 24 লক্ষ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সব মিলে, ডিফেন্স মিলে 24 লক্ষ কর্মচারীরা এই দাবি আপনারা ভোগ করবেন। কিন্তু এটা বাস্তবায়নের জন্য আপনারা কেউ এগিয়ে আসেন না। আমরা সবিনয় অনুরোধ করব ভাই, এখন কিন্তু হিংসা, বিদ্বেষ, অহংকার সব কিছু ভুলে আমাদেরকে এক কাতারে এসে দাবিগুলি তুলে ধরতে হবে। এজন্য আমাদের আসলে এখন করণীয় কি করলে সরকারের নজরে আসবে, আমলে আসবে, সেটা নিয়ে আপনাদের থেকে আমরা কথা শুনতে যাচ্ছি। তো এই ব্যাপারে আমরা শুনতে চাই মোহাম্মদ সাব্বির আহমেদ, কম্পিউটার অপারেটর, এসবিআরআই না এসবিআরআই। আসসালামু আলাইকুম। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নে করণীয় নিয়ে আজকের এই মহাপরিনির্বাণ সভায় সম্মানিত সভাপতি এবং সব বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কার্যকারী নির্বাহী বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা যেখানে আমরা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি বেশি ভূমিকা নিব না, আমি খুব সংক্ষেপেই আমি আমার বক্তব্য কিংবা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, আমরা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দরা টোটাল পার্সেন্টেজের তুলনায় সারা বাংলাদেশের তুলনায় খুবই কম।
তো অনেকের ভেতরে যে ধারণাটা আছে, আমি কোর জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি, সেটা হলো যে তাদের ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় এবং আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায়ও আমাদের পকেটে আসে বেতন হিসাবে। তো সেক্ষেত্রে যে জিনিসটা মনে হয় সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ভেদাভেদ বলে বিভিন্ন কোরাম থাকে, বিভিন্ন মতের লোক থাকে। একজন মনে করে যে আমি এই নেতৃবৃন্দের নেতৃত্বে এই পে কমিশন গঠন হচ্ছে, এদের দ্বারা আদায় হচ্ছে, অনেকেই চায় না। তো এটা ফাইন্ড আউট করার দায়িত্ব সম্মানিত যেসব আমাদের বড় ভাইরা কিংবা নেতৃবৃন্দ আছেন, আপনারা দয়া করে আপনাদের ভেতরে যদি কোনো ঝামেলা থেকে থাকে এরকম মিটিয়ে ফেলে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ যাওয়া খুবই জরুরি। সেটা হলো যে কর্মচারীরা কি মানবতার জীবনযাপন করছে, তাদের সিম্প্যাথিটা খুবই জরুরি। তা না হলে আমরা বারবারই, এর আগেও অনেকেই চেষ্টা করছে কিন্তু পেছন দিক থেকে একজন টেনে ধরছে। তো বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি আমাদের অবস্থাটা বোঝে, তাদের কাছে যদি আমরা মেসেজটা দিতে পারি, তাহলে আমাদের এটা আদায় করা খুব সহজ হবে। অনেক ধরনের সংগঠন আছে, আমাদের বেতন যখন বাড়তে যায় সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম হোক কিংবা বিভিন্ন সংগঠন হোক, পেছন দিক থেকে টেনে ধরে। তো সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি? তো আমার কাছে যে পরামর্শটা মনে হয় সবচেয়ে বেশি এখনকার যুগে কার্যকারী, সেটা হলো আমরা টোটাল জনসংখ্যা থেকে সংখ্যায় কম হলেও আমাদের পরিবার দিয়ে আমাদের সংখ্যাটা কিন্তু কম না। আমাদের হাতে একটা করে স্মার্টফোন আছে। সারা বাংলাদেশের মানুষের কাছে স্মার্টফোনের মাধ্যমে, সুন্দর কন্টেন্টের মাধ্যমে, সেটা ভিডিও হোক লিখিত হোক, আমরা আমাদের পরিবারের মানুষকে উদ্বুদ্ধ করে আমাদের প্রয়োজনীয়তাটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। তাহলে এর ভেতরে অনেক ধরনের লোক এটা দেখবে, সেটা সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে শুরু করে একজন কৃষক, একজন ধোপা, বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সমস্যাটা বুঝবে। আর যখন মানুষ এই সমস্যাটা বুঝবে, বিরোধিতা করার লোক না থাকলে আমাদের এটা খুব দ্রুতই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানাবো, সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে একটা পজিটিভ ভাইব আনাটাও জরুরি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরিচয়টা কথা বলে আপনার পাশে আব্দুর রহিম ভাই, রহিম ভাই গেছে। রহিম ভাই বলেন। কথা বলে আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের মত বিনিময় সভা সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম টুটুল ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ওয়ারাসানি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক খায়ের মজুমদার ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কার্যকারী সভাপতি ও সহ-সভাপতি, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমরা কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের 1:4 আমাদের দাবিনামা যে প্রস্তাবনা চলে গেছেন, জমা দিয়েছেন, সেই প্রস্তাবনা ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে আমরা বৈষম্য শিকার। 2015 সাল থেকে পর থেকে আমাদেরকে কোনো কিছুই সরকারি ভাবে আমাদেরকে কোনো কিছু দেয় নাই। আমরা 2015 সালের পর থেকে
আমরা মহার্ঘ ভাতার জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, অনেক চিঠিপত্র লিখেছি। অর্থাৎ মহার্ঘ ভাতার পরিবর্তে আমাদেরকে কি দিয়েছে? একটা বিশেষ ভাতা দিয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাইতে চাই, যেহেতু আমাদেরকে একটা সম্মানী ভাতা দিয়েছে এবং একটা পে কমিশনের গঠন করেছে। এটির মধ্যে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ব্যানারে আমাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি উপস্থাপন করেছেন এবং এই কমিটির মাধ্যমে জমা দেওয়া হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এটির মধ্যে অনেক আন্দোলন সংগ্রাম, মাঠে ময়দানে অনেক জায়গায় আমরা এই দাবি নিয়ে আলাপ আলোচনা করে আসছি। সামনে আমাদের যে সময় আসছে, আমাদের আর ঘরে বসে থাকলে চলবে না। আমাদের এই ডিসেম্বরের মধ্যে আমরা এই কমিশন বাস্তবায়ন চাই এবং এই ডিসেম্বরের মধ্যে কর্মচারীর পক্ষ থেকে আমরা সরকারকে বলতে চাই, এই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে এই পে কমিশন বাস্তবায়ন দিয়ে আমরা যেন এই ডিসেম্বরের মধ্যে বিজয় উল্লাস করতে পারি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আরেকটা কথা বলতে চাই, 2015 সালে যে ফাঁকি দেওয়া হয়েছে, এবার যদি ওই ধরনের কোন ফাঁকি দেওয়া হয় তাহলে আমাদের এই কর্মচারী আর কিন্তু ঘরে বসে থাকবে না। কাজে আমরা সরকারের কাছে চূড়ান্ত আহ্বান করব, আমাদের যে অনিষ্ট টার্গেট, যে আমাদের দাবি দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে যেন তা কার্যকর হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, টিএনটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অধ্যক্ষ সভার সভাপতি, নবম পে স্কেলের মত বিনিময় সভার সকল কর্মচারী উপস্থিত, আমাদের সম্মানিত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ওয়ারেস সাহেব, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব খায়র আহমেদ মজুমদার, সিনিয়র সভাপতি ফরিদ ভাই সহ যারা উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দীর্ঘদিন পর ওয়ারেস সাহেব, খায় সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘদিন 2015 সাল থেকে, এর আগ থেকে ওনারা করতেছে, আমি 2015 সালের পর ওনাদের সাথে অ্যাটাচড হয়েছি। ওনাদের আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি পে স্কেল, যে সরকার চলে গেছে তাদের মাধ্যমে ও দাবি দেওয়ার মাধ্যমে, ওনারা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি। এরপরে আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার যে আমাদেরকে 15% দিয়েছে, ওইটাও আন্দোলনের মাধ্যমে হয়েছে। তবে আমি বলতে চাই, আন্দোলনের মাধ্যম ছাড়া কিছু হয় না, আন্দোলন করতে হবে। যেহেতু আমরা এখানে কর্মকর্তা না, আমরা 20 গ্রেড থেকে 10তম গ্রেডের কর্মচারী এখানে উপস্থিত হয়ে বেশিরভাগ। তা আমি বলতে চাই, বর্তমান সময়ের আজকে অন্তর্বর্তী সরকার যে ওনারা যে পে স্কেলের যে সেলিম ভাই, আব্দুল মালিক ভাই ইউটিউবে আমি দেখছি, ওনারা যে আমাদের ধন্য দশা উনি তুলে তুলছে, এটা খুবই করুণ দশা, এটা বাস্তবায়নের পথে আমার মনে হয় আছে। তা আমি আছে বলে আমরা বসে থাকলে হবে না, আমরা দরজায় নক করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা আছে, যে রাজনৈতিক পরিচয়, যারা ব্যক্তিত্ব পরিচয়, তাদেরকে নিয়ে আমরা দ্রুত আন্দোলনের মাধ্যমে, আমাদের জনসভার মাধ্যমে এটা প্রতিফলন ঘটাতে হবে। প্রতিফলন ঘটাতে হলে এখন আমাদের প্রত্যেক কর্মচারীকে, আমাদের প্রত্যেক মন্ত্রণালয়ে ডোর টু ডোর যে তাদেরকে সমাবেশে
আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ওনারা তো আসেন, খায়ের আহমেদ মজুমদার সাহেব নেতৃত্বে আছেনই, ওয়ারেস সাহেব আছেন, ওনাদের সবাই বাংলাদেশে ওনাদেরকে সবাই চিনে দীর্ঘদিন। অনেক ফেডারেশন আমরা দেখেছি, এমন অনেক সরকারি কর্মচারী দেখেছি, কেউ এখন সব চুপ নিশ্চুপ, একমাত্র টিকে আছে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ খায়ের আহমেদ ওয়ারেস সাহেবের মজুমদারের নেতৃত্বের সরকারি কর্মপরিষদ। তো আমরা বলতে চাই ইনশাল্লাহ যতদিন সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ থাকবে, ওয়ারেস সাহেব খায়ের আহমেদ মজুমদার পরিষদ ওনারা চলে যাবে, এরপরে এটা টিকে থাকবে। তা আমি এই ধরনের নেতৃত্বে যারা আছে, যারা সরকারি কর্মচারী, আমরা চলে যাব, আমিও চলে যাব, বেশি দিন নেই, এলপিরে চলে যাব, ওনাদের নেতৃত্বে আরও যারা আন্দোলনের মাধ্যমে সরকারের কর্মচারীর দাবি দেওয়া আদায় করতে পারে, এই ধরনের নেতৃত্বে আরও ব্যক্তিত্ব উঠার দরকার। খায়ের আহমেদ মজুমদারের মতো লোক, ওয়ারেস সাহেবের মতো লোক প্রত্যেক মন্ত্রণালয় থেকে উঠে আসে যেন। সবাই তো আর বলতে পারে না, সবাই তো আর লিঙ্ক রাখে না, এই দরকার আমাদের। তো এখন আমি বর্তমান সময়ে যে ওনারা করছে সহসায় আমাদের ডিসেম্বর ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন আসতেছে, নির্বাচনের আগে যদি আমরা আন্দোলনের মাধ্যমে সরকারকে কানে একটু নক করা যায়, ওনার যে মান্না সাহেব বলছে রাজনৈতিক ব্যক্তিত্ব, নূর বলছে নূর ব্যক্তিত্ব, ওনাদের মতো লোককে আনি সরকারের কানে দেওয়ার মতো যদি একটু যায়, তো সরকার মনে হয় এরা তো বসে নাই, এটা আমাদের দেওয়ার দরকার। সরকার ইচ্ছুক আছে, সরকার ইচ্ছুক দিতে রাজি আছে, ইউনূস সাহেবের সরকার সেটি ইচ্ছুক আছে, কিন্তু আমাদের উনি যে বলছে পিছন থেকে টেনে ধরে তাদেরকেও আনতে হবে যে তোমাদের তো লাভ, তোমরা তো চাকরি করবা, তাদেরকে বুঝাইতে হবে। আমরা ইগনোর করা যাবে না কাউকে, সবাই তো সরকারি কর্মচারী। তো আমি বলতে চাই দ্রুত খায়ের আহমেদ ওয়ারেস সাহেবের নেতৃত্বে আমরা সামনে যে আমাদের যে সামনে এই মাসের মধ্যে একটা বা পথসভা হোক, সাংবাদিক সম্মেলন হোক, একটা কর্মসূচি প্রয়োজন। তো আমরা এখানে যারা আছি প্রত্যেকে, যে মন্ত্রণালয় থেকে আছি প্রত্যেককে আরও এই মেসেজটা পৌঁছায় দিতে হবে। পৌঁছায় না দিলে তো আপনার উনি যে বলছে মেসেজটা সারা বাংলাদেশে 18 লক্ষ 20 লক্ষ কর্মচারী, তো আমরা এখানে উপস্থিত আছি নগণ্য কয়েকটা মন্ত্রণালয়ের, প্রত্যেক মন্ত্রণালয় থেকে একজন করি, যে আমার যে মন্ত্রণালয়গুলো আছে একজন করি, 5টা মন্ত্রণালয় পরে 5 জন করেই আসুক, তাহলে আমাদের এটা সরকারের কাছে সাবমিট গ্রহণযোগ্য হবে। তো আমি বলতে চাই যে বর্তমান সময়ে মত বিনিময় সভায় দ্রুত আমাদের আন্দোলনের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে আমরা সরকারের কানে যেন পৌঁছে দিতে পারি, আমাদের চোখে পড়ে যেন বর্তমান সরকারের, সেই ব্যবস্থা করার জন্য আমি বর্তমান উদারত আহ্বান জানাচ্ছি খায়ের আহমেদ মজুমদার ওয়ারেস সাহেবকে বিশেষ সাংবাদিক সম্মেলন বা মত বিনিময় সভায় আরও জোরালো শক্তিশালী করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি একটু একটা কথা শুধু একটু আপনাদেরকে অবহিত করি। আমাদের সাধারণ সম্পাদক খায়ের ভাই শুরুতেই আপনাদেরকে বলেছে যে শুরু থেকেই আমরা যে আন্দোলন সংগ্রাম, যত প্রোগ্রাম, শহীদ মিনারে আমরা মহাসমাবেশ করছি, তারপরে 1 মে দিবসে প্রেস ক্লাবে অনেক আমরা মানববন্ধন অনেক প্রোগ্রাম করেছি। এই একটা প্রোগ্রামে কিন্তু 40-50 হাজার টাকা করে খরচ হয়। আমরা কখনো কারো কাছে সাংগঠনিকভাবে কারো কাছে আর্থিক সহায়তা চাইনি। আমরা এইবারে এই যে এখন যে সামনের যে প্রোগ্রামটা করব, এই প্রোগ্রামে আপনাদের কাছে বলেছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করেন। আপনাদেরকে শুধু এটা বোঝাতে চেয়েছি যে পকেটের পয়সা দিয়ে রাজপথে গিয়ে আন্দোলন করতে কতটা কষ্ট হয়। আপনারা পকেট থেকে 100 টাকা পাঠাচ্ছেন, ধন্যবাদ। আপনি 100 টাকা পাঠাইয়ে আপনি বুঝতেছেন যে আপনি কতটা ক্ষতি করে ফেলছেন টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। আর আমাদের সভাপতি সাহেব হিসাব করেন না, ওনারা টাকার হিসাব করেন না, যেখানে যা লাগে পানির মতো খরচ করে। আপনাদেরকে শুধু এটা বুঝাতে চেয়েছি যে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের সহায়তা চেয়েছি, আপনারা কতটা সহযোগিতা করতে পেরেছেন আর কতটা করেছেন, কতটা কষ্ট লাগে পকেটের পয়সা খরচ করে। পে স্কেল দিলে কি সভাপতি একা পাবে, একা ভোগ করবে? সাধারণ সম্পাদক একা খাবে? 24 লক্ষ মানুষ খাবে। আরে 24 লক্ষ মানুষ যদি 100 টাকা করে দেয় তাহলে কত লক্ষ টাকা ওঠে, সারা বছর আন্দোলন করা যাবে। তো যারা দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ, যারা দেননি তাদের কাছেও কৃতজ্ঞ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য মোহাম্মদ হেলাল উদ্দিন, সহসভাপতি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুরু করার আগে
হ্যাঁ, আচ্ছা, একটু দুঃখিত, আমাদের মাঝে নূর আলম ভাই দীর্ঘদিন ছিলেন না, উনি হয়তো বদলিজনিত কারণে অন্য জায়গায় চলে গেছেন। উনি এক সাধারণ সম্পাদক 17 থেকে 20তম গ্রেডের। আজকে উনি উপস্থিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি জনাব ডক্টর ভাই, অত্র প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেস আলী, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়ের আহমেদ মজুমদার সহ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আলোচনার বিষয় হলো নবম পে স্কেল বাস্তবায়নকরণ বিষয়ক মত বিনিময় সভা। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায় ঐক্য পরিষদ যৌথভাবে এই বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় করার লক্ষ্যে ঢাকা মহানগর শুধু নয়, বিভাগ, জেলা, থানা পর্যায়ে আমাদের এই কর্মচারীদের দাবি আদায় করার লক্ষ্যে কেন্দ্রীয় পরিষদ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। শ্রম, মেধা, অর্থ, এখানে আলোচনা আসছে যে সংগঠনের সম্মানিত সভাপতি উনি ইতিপূর্বে আমাদের এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে অর্থ উনি ব্যয় করেছেন, আমরাও সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাক্ষী। উনি মন উজাড় করে দিয়েছেন ওনার বাসায় এবং বিভিন্ন অফিসে, ওনার অফিসে আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছেন এবং বিভিন্ন সময় আমাদের এই মিটিংয়ে আলোচনায় যে আপ্যায়নের ব্যবস্থা করেছেন সেই ব্যয়ও উনি বহন করেছেন। সেই জন্য আজকের এই মিটিংয়ে আমার ব্যক্তিগত এবং সকলের পক্ষ থেকে এই কল্যাণ ফেডারেশনের জনাব ওয়ারেস আলী সম্মানিত সভাপতিকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক উনি এই সংগঠনের জন্য মেধা, শ্রম, অর্থ দিয়ে, সময় দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিন এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি মহাসচিব বর্তমান যেভাবে এই সংগঠনকে পরিচালনা করে যাচ্ছেন, আগামী দিনও সেভাবে পরিচালনা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং বর্তমান এই আন্দোলনের মাধ্যমে কর্মচারীদের যে দাবিগুলি, সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের এই কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যেভাবে শ্রম, মেধা দিয়ে আসছেন, সেই মেধার মাধ্যমেই আজকে আমরা সম্মানী ভাতা পেয়েছি। আজকে আমরা পে কমিশন গঠন করতে সক্ষম হয়েছি। সরকার যে পে কমিশন গঠন করছে সেটা কিন্তু এই কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায় ঐক্য পরিষদের মাধ্যমে হয়েছে। সেই জন্য আজকে এই আলোচনা সভা থেকে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পে কমিশন তো অন্তত গঠন করেছেন। আগামী দিন হয়তো আমাদের এই পে কমিশন বাস্তবায়ন করার জন্য যে দাবিগুলি আছে, সেই দাবিগুলিও আমাদের এই কল্যাণ ফেডারেশন কর্তৃক সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে একটি উপকমিটি গঠন হয়েছিল, যে দাবিটা কিভাবে আমাদের খসড়া আকারে পে কমিশনে পৌঁছে দেওয়া যায় সেটা ওনারা নিজ দায়িত্বে এবং সংগঠনে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সেটি উপস্থাপন করছেন। সেই জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা বাংলাদেশি কর্মচারীরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। আজকে এই সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে যেভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে, আগামী দিনও আপনারা পাশে থাকবেন এবং কর্মচারীরাও পাশে থাকবে সে আশাবাদ ব্যক্ত করছি। এই কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সংগঠন, আজকে দেখেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ
যেভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, যদি প্রথম থেকেই আমাদের সাথে এইভাবে আন্দোলন সংগ্রাম করে যাইতো, তাহলে হয়তো বিগত সরকারই আমাদেরকে পে কমিশন দিতে বাধ্য হইতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আন্দোলন কর্মসূচি করে আসছি। এখানে অনেক বক্তব্য রেখেছেন যে একমাত্র কল্যাণ ফেডারেশন শুরু থেকেই অদ্যাবধি পর্যন্ত কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনই এই দাবির পক্ষে এবং জোরালো বক্তব্য দিয়ে আসছে এবং প্রতিবাদ করে আসছে এই কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে। আপনারা জানেন বিগত দিন এই সরকারি কর্মচারীদের বিভিন্ন নামে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আবার আমাদের সাথে একত্রিত হয়েও তারা বেঈমানি এবং মির্জাফরি করেছে, সেটি আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানতে পারছেন এবং দেখতে পারছেন। আমরা সেটাও পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সাক্ষী আছি। এই সাক্ষী এবং ইতিহাস কোনোদিন মুছে যায় না। আগামী দিন সেই ইতিহাস হয়তো আমাদের প্রজন্ম যারা আসবে তারা হয়তো জানবে এই কর্মচারীদের দাবি আদায় করার জন্য কারা কারা নেতৃত্ব দিয়েছে, কারা কারা শ্রম দিয়েছে, কারা কারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে। কেউ হয়তো অর্থ দিতে পারে না, মেধা দিয়েছে। কেউ হয়তো সময় দিতে পারে নাই, সোশ্যাল মিডিয়া তারা সারা বাংলাদেশ কর্মচারীদেরকে জাগ্রত করেছে। আজকে মালেক ভাই আমাদের ৭১ যে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের কর্মচারীরা আমাদের এই দাবিগুলি অবহিত হচ্ছে এবং আমাদের দাবির প্রতি তারা সমর্থন জানিয়েছে। তাই আজকে আমরা মত বিনিময় সভায় সিদ্ধান্ত নিতে পারি আগামী দিন যাতে এই বাংলাদেশ সরকারকে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমরা এই দাবিটুকু জানাইতে পারি যে দ্রুত এই পে কমিশন বাস্তবায়ন করার জন্য যাতে ঘোষণা হয় এবং গেজেট আকারে প্রকাশ হয়, সেটা নভেম্বরে অথবা ডিসেম্বরের ভিতরে হোক। সেই লক্ষ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমার মতামত ব্যক্ত করছি। জাতীয় প্রেস ক্লাবে একটা আমরা মত বিনিময় সভা করতে পারি, আলোচনা, ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় পরিষদ আমাদের মানববন্ধনও করতে পারি। সেই মানববন্ধনের মাধ্যমে হয়তো আমাদের এই দাবিটুকু আরও সোচ্চার হবে। তো আমাদের এই দাবির সপক্ষে বাংলাদেশ গণসংহতি পরিষদের যে সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না সাহেব এবং গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আমাদেরকে বিভিন্নভাবে যে সময় দিয়েছেন, আমাদের দাবির সপক্ষে ওনারা সবসময় সময় দিয়েছেন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন। বিভিন্ন সভা সেমিনারে আমাদের এই দাবির সপক্ষে ওনারা জোরালো ভূমিকা রেখেছেন। সেই জন্য আজকের এই সভা থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে ওনারা আমাদের পাশে থাকবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং কর্মচারীদের পাশে ওনারা থাকবেন, কর্মচারী বান্ধব। এই জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আগামী দিন যাতে আমাদের পাশে থাকে সেই জন্য এই সংগঠনের যারা নেতৃত্বে আছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আগামী দিন যে কোনো প্রোগ্রামে ওনারা আসবেন, রাখবেন সেই প্রত্যাশা রেখে উপস্থিত সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। কি কর্মসূচি দিব আমরা? কর্মসূচিটা আমরা দিতে পারি যে মত বিনিময় এবং মানববন্ধন অথবা পদযাত্রা দিতে পারি। পদযাত্রাটাই আমার মনে হয় যে ভালো হবে। এটার নামকরণ করার জন্য অভিমুখী যমুনা অভিমুখী পদযাত্রা আমাদের 11 দফা বা 12 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা পদযাত্রা করতে যাচ্ছি। এইটুকুই ভাষা দিলে হয়তো সত্যিতে ভালো হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আবুল হাশেম শান্তি ভাই। আরেকবার নড়ে দাও, একগুলো ওখানে দিবে, আরেকবার দিয়ে তারপরে দাও। এগুলো মাত্র বিক্রি করে আছে ওই যে আছে না, তারেক আছে না, আরেক বাইরে দাও। আর আমাদের তারেক ভাই, আমি আপনার কথা রাখতাম কিন্তু নামাতু রাসূল কারীম আম্মা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের করণীয় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজকে আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম টুটুল ভাই, উপস্থিত কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ওয়ারেস ভাই, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা সম্পাদিকা সহ অত্র প্রতিষ্ঠানের অর্থাৎ HBRI কর্মচারী ইনস্টিটিউটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ রাত্রি। প্রিয় নেতৃবৃন্দ, এই হাউজে অর্থাৎ আজকের আমরা যে সভাকক্ষে বসেছি, এখানে সম্ভবত এসি থাকাতে অনেকে শীত করতেছে, ঠান্ডা লাগতেছে, তাই আমরা কেউর বক্তব্য আমার মনে হয় কেউ মনোযোগ দিয়ে শুনতেছেন না। আজকে আমাদের যে মত বিনিময় সভা হচ্ছে এখানে কিন্তু আমাদের পেটের রুটি রোজগার বিষয় নিয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা করছি, আমাদের দাবিনামা। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইউনিটের এবং বিভিন্ন শাখা এবং বিভিন্ন কেন্দ্রীয়ভাবেতে আমরা যারা এখানে আসছি, যারা প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু আমাদের সবাই একটা জানতে হবে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য। তা আমি সকল নেতৃবৃন্দের প্রতি একটু অনুরোধ করব, যে সকল নেতৃবৃন্দ যারা বক্তব্য দিবে সবাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ হলো আমি একটাই কথাই বলেছি, যেটা আমাদের পেটের দায়। যাই হোক, আমি আমার বক্তব্য এদিকে না করে আমি আজকে সবার শুরুতে আমাদের কল্যাণ ফেডারেশন সম্মানিত সভাপতি ওয়ারিদ ভাইয়ের বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা এবং তার কবর আযাব মুক্ত, তার সকল দোয়া, তার জন্য দোয়া, এবং তার মা শুনলাম আজকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, তার দ্রুত রোগ মুক্তি কামনা করছি। আজকের মতবিহীন সভায় অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন, আমরা শুনেছি এবং অনেকে জানতে পেরেছি, এবং আমরা আগামীতেও আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমরা বিভিন্ন প্রস্তাব আকারে, বিভিন্ন পরামর্শ আকারে আমরা বক্তব্য শুনব এবং জানব। আজকে হাউজে আমাদের এক ছোট ভাই কম্পিউটার ম্যান তুষার ভাই, উনি যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য খুব সুন্দর। কারণ হলো আপনারা জানেন যে আমাদের বাজারের মূল্যটা এবং আমাদের বর্তমান দেশের পরিস্থিতি, বাজারের যে মূল্যটা, সেটা উনি বিভিন্ন দিক থেকে তুলে ধরেছে। এটাই খুবই গ্রহণযোগ্য বক্তব্য। আমি তার এই বক্তব্যের সাথে একমত হয়ে আমি সম্মত জানাচ্ছি। আজকের হাউজে শুরুতে আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব উনি একটি কথা বলেছেন, যে আমাদের ফেডারেশনের পক্ষে এবং দাবি বাস্তবের পক্ষ থেকে যে দাবি আমরা পে কমিশন নিকট আমরা জমা দিয়েছি, এটা কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই পরামর্শ দেওয়ার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে হাউজে আমি সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, প্রচারে প্রসার। আপনারা সংবাদ সম্মেলন করেন, বেশ ভালো। আপনারা মানববন্ধন করেন, সেটাও ভালো। কিন্তু মানববন্ধন করতে গেলে দেখা যায় আমাদের নেতৃবৃন্দ খুবই সংখ্যক কম থাকে, আমরা নেতৃবৃন্দ নিয়ে আমরা সেই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হতে পারি না। সেদিকে একটু বিবেচনা করবেন। আমি সম্মানিত সভাপতির কাছে আমি একটি দৃষ্টি আকর্ষণ আরেকটা করব, যদি সংবাদ সম্মেলন করেন বেশ ভালো, আর যদি না করেন, যে আমাদের সংগঠনের প্রাণপ্রিয় উপদেষ্টা বলতে গেলে আমাদের যে পরামর্শক, আমাদের যেই
প্রাণপ্রিয় যে নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মান্না ভাই এবং জুনাস সাকি এবং নূর ভাই থেকে শুরু করে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের দাবির প্রতি যারা সমর্থন দিয়ে যাচ্ছেন সরকারের নিকট, আমি তাদেরকে নিয়ে একটা গোল টেবিলের বৈঠক করার জন্য আমি আজকে প্রস্তাব রাখছি। এই গোল বৈঠকে প্রধান অতিথি আমাদের বর্তমান অর্থনৈতিক সরকারের একজন উপদেষ্টা পদমর্যাদা একজন ভিআইপি কর্মকর্তাকে যদি আপনারা পদোন্নতি হিসাব করে রিপোর্টার্স ইউনিটে আমার মনে করেন একটা গোল টেবিলের একটা ভালো একটা ব্যবস্থা আছে, সেখানে যদি সেই গোল টেবিলে যদি করেন সবচেয়ে ভালো হয় এবং সেখানে আমাদের মিডিয়ার অভাব হবে না। কিন্তু আমরা দেখা গেছে যে এবং আমরা সংবাদ সম্মেলন করি, সেখানে কিন্তু আমাদের মোটামুটি সাংবাদিকরা উপস্থিত থাকে, কিন্তু মানববন্ধনও তেমন একটা আমাদের সাংবাদিকরা উপস্থিত থাকে না। যদি সম্ভব হয় আমাদের ফেডারেশনের পক্ষ থেকে একটা গোল টেবিলের অর্থাৎ মত বিনিময় এবং গোল টেবিলের আলোচনা সভা যদি বসার চেষ্টা করেন সবচেয়ে ভালো হয়, এটা আমার পরামর্শ। তার পাশাপাশি যে অর্থনৈতিক বিষয়টা এখানে আজকে হাউজে এসেছে, একা কোনো একটা অনুষ্ঠান কিংবা যে কোনো কিছু করা একা সম্ভব না। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আর আমাদের সাধারণ সভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা যদি নিজেদের পকেট থেকে যদি দিয়ে আমাদের এই সংগঠনকে বিভিন্ন বিষয়ে চাঙ্গা করে রাখে, সেটা হয় না, কারণ তাদের তো সংসার আছে। তা আমি অনুরোধ করবো নেতৃবৃন্দের কাছে, আমরা যে যা পারি আমাদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সভাপতি আহ্বানে আমরা যে যা পারি আমরা সংবাদ সম্মেলন করি আর গোল টেবিল করি আর মানববন্ধন করি, এটার যে খরচটা আমরা কিছুটা যেন এটার কিছুটা আমরা শরিক হই। তাই আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আমি কিছু দেওয়ার জন্য, আমি মালিক ভাইয়ের কাছে দিয়ে দেব। আর সর্বশেষ একটি কথা, সেটা হলো যে বাংলাদেশে অনেক বইপর অনেক সংগঠন হয়েছে, কিন্তু তারা কিন্তু এই দাবি বাস্তবায়নের ব্যাপারে এবং পে কমিশনের ব্যাপারে তেমন তারা একটা কিন্তু জোরালো তাদের কোনো আমাদের অনুষ্ঠান হচ্ছে না, তাদের ভূমিকা নেই। কিন্তু আমরা যে আমাদের আজকে হাউজে বলা হয়েছে যে একমাত্র ফেডারেশনই এটা নিয়ে বেশি উদ্গ্রীব এবং অগ্রণী ভূমিকা পালন করে আসছে, এটাই কিন্তু সত্য সত্য সত্য। আমি এর জন্য আমাদের ফেডারেশনের এবং দাবি বাস্তবায়ন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমি বিশেষ করে আমাদের ওয়ারেস ভাই, খায়ের ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মালিক ভাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, 7:31 বেজে গেছে, রাত হয়ে গেছে, বাসা যাওয়ার পালা। আরও নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, তাদের কাছে আমরা শুনবো। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শান্তি ভাইকে। আমরা যে এখন কথা বলবো, যারা শুধু প্রস্তাবটা আমাদের করণীয় কি সেটা বলবেন। এ পর্যায়ে আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত হয়েছেন, মোহাম্মদ নুর আলম ভাইকে সাধারণ সম্পাদক 17 থেকে 20তম গ্রেডের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম টুটুল ভাই এবং বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়ারেস ভাই এবং সেক্রেটারি খায়রুল ভাই, আমার গুরু কামাল ভাই আছেন, আমার সদ্য বড় ভাই হিলাল ভাই, শান্তি ভাই, বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি, বিভিন্ন দপ্তরের ওই দপ্তর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার সদ্য গুরু তারেক ভাই। উনি কাল আমাকে কয়েকবার ফোন করছে, কাল কলা খাওয়া আমাকে এখানে নিয়ে আসাইছে। আমি একটু অসুস্থ মানুষ,
তারপরে কালকে আমার সভাপতির সঙ্গে ফোন করছিলেন 10:30টার সময়, সেখানে আমি অফিসে ছিলাম। তো আসতে পারি নিজের কাছে খুব ধন্য মনে হচ্ছে। আমি আপনাদের একটাই আমার ক্ষুদ্র ব্রেনে বলে যে আমরা শুভযাত্রা, আমরা একটা ব্যানার তৈরি করি, যেটা আমরা শুভযাত্রা তৈরি করি যে আমাদের এই দাবি, আমরা নবম পে স্কেল ডিসেম্বর, যেহেতু ফেব্রুয়ারি 8 তারিখের দিকে নির্বাচন হতে পারে, তাহলে আমরা হচ্ছে একটা শুভযাত্রা তৈরি করি, এটা করলে ভালো হয়। এবং যারা নেতৃবৃন্দ আছে, যারা আমাদের সঙ্গে যারা পূর্ব থেকে আমরা আন্দোলন করে আসছে, আমাদের শ্রদ্ধেয় বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সঙ্গে মত বিনিময় করি, তাদের যদি আমরা শুভযাত্রার সামনে যদি কাতারে রাখতে পারি, এটা মনে হয় ভালো হয়। আমার ব্যক্তিগত মতামত। তাদের সঙ্গে আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি এবং সহসভাপতি ভাইরা আছেন, তারা আলাপ আলোচনা করবে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করি শুভযাত্রা কবে, ডেটটা কবে, যেদিন করবেন শনিবারে করলে মনে হয় ভালো হয়। শুভযাত্রার ডেটটা একটা বড় একটা ব্যানার তৈরি করে আমরা সেটাই করব। আর সার্বিক সহযোগিতার ব্যাপারে যেটি আমাদের যেটি বলে, ইনশাল্লাহ আপনাদের পাশে আসি এবং থাকবো এবং ছিলাম এবং আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধ করো। এটাকে খুলে দেবো। ভূমিকা না বলে সংক্ষেপে বলতেছি যে মূল আলোচনা তো এতক্ষণ হয়ে গেছে, তাই না? আমরা বুঝতে পারছি। এখন আমাদেরকে আগামী যে কর্মসূচি দেওয়া হচ্ছে, এই কর্মসূচিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই পকেট থেকে কিছু বের করতে হবে, মূল কথা। সভাপতি সাহেব বলছেন, সেক্রেটারি সাহেব বলছেন, আর এটা আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য। যদিও আমি অ্যাক্সিডেন্ট করে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়েছি, তবুও তো আমি আপনাদের সাথে আছি তো, নাকি বলেন? তা আমরা সবাই থাকবো না একসঙ্গে ইনশাল্লাহ? খালি হাতে থাকলে কিন্তু হবে না, কিছু একটা বের করতে হবে। তো সংক্ষিপ্ত কথা হলো, দ্রুততম সময়ের মধ্যে আমাদের সভাপতি, সেক্রেটারি সাহেব আমাদের যে কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য জান এবং মাল দিয়ে আমরা এগিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন কই, আমাদের এবারে বক্তব্য রাখার জন্য ফরিদ আহমেদ সর্দার, সহসভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনকে সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবম পে স্কেল বাস্তবায়ন করণীয় সম্পর্কে আজকে মতবিনিময় সভার সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের দাবি দেওয়া তো আমরা পেশ করে ফেলেছি। পে স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি জাকির স্যারের কাছে আমাদের যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি, এই দাবিগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সে সম্পর্কেই মূলত আমাদের আজকে এখানে উপস্থিত হওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে আল্লাহর পথে আসলে ব্যয় করতে বলছে। আরেক কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। জান্নাত কিনে নিতে বলছে। আসলে জান এবং মাল এই দুইটা ছাড়া কোনো কিছুই মিলবে না। তাহলে আমাদের দাবি দেওয়া যদি আমরা পূরণ করতে চাই, অর্থাৎ আমাদের পে কমিশন বা পে স্কেল যদি বাস্তবায়ন করতে চাই, আপনাদের দেহ এবং অর্থ দুইটা দিতে হবে। সভাপতি সেক্রেটারির কাছে জমা দেন, জমা দিয়ে আপনাদের পে স্কেল বুঝে নেন। আর তাই যদি বুঝে নিতে না পারেন, তাহলে এটি আর কোনোদিন হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবুল কালাম আজাদ ভাই, সহসভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। আজকের
নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু লাস্ট মুহূর্তে এসে পড়ছি, কথা বেশি বলা যাবে না, বিরক্ত বোধ সবাই করবে। আমি তবু কিছু কথা বলতে হয়। আপনারা তো অনেকে অনেক কথা বলছেন। অ্যাকচুয়ালি আজকে মাঠে ঘাটে যে কথাগুলো সবাই বলা বলি করতেছেন, কল্যাণ ফেডারেশনই বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন, এর উপরে কোনো সংগঠন নাই। আজকে সচিবালয়ের বহু লোক দেখছি, সরকারের বাইরে এবং ভিতরে কেউই ছিলেন না। আজকে এই ওয়ারেস ভাই, খায়ের ভাই, আমরা রাতে 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 পলায়াও আমরা অনেক জায়গার থেকে আসতে হয়েছে এই সংগঠন করতে গিয়ে। তবু খায়ের ভাই আর ওয়ারেস ভাই কোনদিন পিছপা হয় নাই। আজকে দেখেন অনেকগুলো কথা বলতো, নিজেদের পকেটের টাকা খরচ করে আজকে বলতে পারছে না, ভিতরে বলতে পারতেছে না। অনেক কিছু ব্যথা আছে। অনেকে বললে ভাই এত টাকা কই দিকে খরচ করলো, আরে নিজের কষ্টের টাকা, নিজের ফ্যামিলির টাকা তারপরে আমাদের পিছনে ব্যয় করছে। আজকে আমরা আয়োজন করছে, সে আয়োজন করার জায়গাটা তো আমরা আসতে পারিনি। এটার থেকে দুঃখ আর কিছু নাই। কর্মচারীর জন্য এত কিছু আয়োজন করলো সব সময়, কিন্তু উপস্থিত হয় না, এই যে বড় দুঃখজনক। ঠিক তাহলে আজকে আমাদের বলতে হবে কেন? আমরা তো এই সংগঠনে আছি। আজকে বলবেন আপনারা, আজকে সারা এই সরকার পতনের পরে চট্টগ্রামে যে বড় ধরনের একটা মহাসমাবেশ করছে এই ওয়ারেস ভাই, খায়ের ভাই, ওই আজকে তো আর অন্য কোনো সংগঠন ছিল না, কই আরো তো কোনো সংগঠন দেখলাম না, কোনোদিনও দেখলাম না। বাধা আসছিল, এবং সেই যেই ধরনের বাধা আসছিল লাস্ট মুহূর্তে সেই ওয়ারেস ভাই ওইখানে সমস্ত পুলিশ উপস্থিত করে মিটিং করতে বাধ্য হয়েছে ওইখানে। আমরা সাকসেস, আমি মনে করি ওয়ারেস ভাই, খায়ের ভাই সাকসেস মানে আমাদের কল্যাণ ফেডারেশন সাকসেস। ঠিক, আমি মনে করি কি উপরে আল্লাহর খাস রহমত আছে। আজকে এই কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আপনাকে দাবি পাবেন ইনশাআল্লাহ। যে যত কথাই বলবো, আজকে অনেকে অনেক কথা বলবো, আমি অমুক করছি, আমি এমুক করছি, এটি সব আউতবাজি। এই কল্যাণ ফেডারেশনই অরিজিনাল দাবিদার। আজকে কল্যাণ ফেডারেশনের এই মুখ ফিরে আল্লাহর রহমতে আল্লাহই যাবে এবং দাবি ইনশাআল্লাহ আদায় হবে। তাহলে আমার যে একটি কথা হইল, আজকে যে মত বিনিময় সবাই আমাদের যে আলোচনা, আমরা আসলে আমাদের যে কথাগুলো ছিল যমুনা অভিমুখ, এখানে যদি যাই, পদযাত্রা হয়, ইনশাল্লাহ আমার মনে হয় অনেক লোকে হবে এবং সাংবাদিকও থাকবে। কে আসবে কে না আসবে এরকম হলুই, কিন্তু আপনি আগে, আমরা এই পর্যন্ত পিছপা হই নাই, আমরা ব্যর্থ হই নাই, আমরা সামনে স্বার্থ, যেহেতু আমরা পে কমিশন জমা দিচ্ছি, আর কিছু আমাদের চাওয়া পাওয়ার নেই, এটার থেকে ইনশাল্লাহ আসবেই, এই কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আসবে। যাক, আমি আমার বক্তৃতা দীর্ঘত করতে না, আমার হেলাল ভাই অনেক কথা বলছে, অনেক। আমি হেলাল ভাই এবং সমস্ত যারা আজকে বক্তৃতা দিতেন প্রত্যেকের সাথে একত্রতা ঘোষণা করে আমি এই সামনে অগ্রসর হইতে চাই। এবং এই যে বললেন আমার মালিক ভাই, আসলে সে বহু এই সংগঠনকে আজকে যেহেতু মিডিয়া ছাড়া কিছু হয় না, তাহলে যেহেতু আমাদের ফেসবুক আছে, ফেসবুকের মাধ্যমেই আমাদের সংগঠন অনেক উপরে চলে যায়। প্রচার আজকে দেখেন টুটুল ভাই এরকম একটা সুন্দর আয়োজন করছে, আজকে এরকম একটা সুন্দর জায়গা বসার পরে আপনি এরকম জায়গা বসার কোনো সুযোগও পান নাই। বহু মিটিং করছি আমরা, এরকম সুন্দর জায়গায় বসার সুযোগ পান নাই। ওয়ারেস ভাই, খায়ের ভাই যেন যে সমস্ত জায়গায় মিটিং করছে, এরকম সুন্দর জায়গাগুলি আমরা পাইছি, কিন্তু আমরা লোকজন পাইনি, এটা দুঃখজনক। যা বললাম সব ক্ষমা করে দিবেন। আশা করি আল্লাহর রহমতে আমাদের কল্যাণ ফেডারেশন সাকসেস, আমি সাকসেস। আমি আর এর থেকে আমার কিছু পাওয়ার নাই। এবার এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি
আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ আজাদ ভাইকে। এক মিনিট আবুল কালাম আজাদ ভাই, আমি সবাই ক্ষমা করবেন, 1 মিনিট সময় নিচ্ছি। 1 মিনিট। আপনারা সবাই জানেন যে প্রধান উপদেষ্টা যে গত যে কমিশনের বেতন কমিশনের সাথে মিটিং হয়েছে, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা কমিশনকে বলেছেন যে সময় উপযোগী একটা বেতন কাঠামো দ্রুত সময়ের জন্য দেওয়ার জন্য। তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের প্রোগ্রামগুলি করতে হবে। আর কিছু কিছু লোক বলতেছে, আমরা দেখি যে ফেসবুকে নাকি একদল কুচক্রী লোক ফেসবুকে পে স্কেল নিয়ে বাস্তবায়ন করতেছে, সময় হলে সব এমনি এমনি হয়ে যাবে। তো পে স্কেল যদি হেঁটে হেঁটে সবার বাসায় যায়, তাহলে তার আন্দোলন সংগ্রাম করার দরকার হয় না, তাই না? তো যাই হোক, এ পর্যায়ে আমাদের এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য, বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব আফরোজ আলী মোল্লা, কার্যকরী সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে বিষয়ে আজকে আমাদের আলোচনা অনেক হয়েছে, আমরা বুঝতে পারছি আমাদের আসলে করণীয় কি। সব মিলে একটা কথা বারবার উঠে আসছে, সেটা হলো যে আমরা যে কোনো কর্মসূচি দিই, বিগত দিনেও দেখছি লোক হয় না। আর ইদানিং যে কথাটা সব জায়গা প্রচার হয়েছে, সেটা হলো পে স্কেল পেয়ে গেছি। আজকে আমার অফিস রুমে 2-3টা গ্রুপ আইছে, তার সর্বনিম্ন যে গ্রুপটা আইছিল 5-6 জন, নার্সরা আইছিল 20-25 জন, সবাই রুমে ঢুকতে পারেনি। ভাই পে কমিশন তো হয়ে গেছে, তা আমাদের কত বাড়লো, ওনাদের কত বাড়ছে এটা জানার জন্য আসছে। আরেক গ্রুপ বলছে যে আপনারা একটা ভালো কাম করছেন, কিন্তু গ্রেড 12টা করলেন কে? তো গ্রেড 12টা করবো না, কত কয় 20টা, আর একটু বাড়াতে আনলেন না। মানে ওদের এতটুক জ্ঞানও নাই যে গ্রেড বাড়লে বেতন কমে। ওরা মনে করছে গ্রেড যত বেশি বেতন তত বেশি। এখন আমাদের ভিতরে এরকম পণ্ডিতও আছে, হিসাব জানে না জ্ঞান, কিন্তু নিতা শাস্তে চায়, জ্ঞানীর পরিচয় দিতে চায়। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যার যতটুক আছে এতটুকুর ভিতরে থাকি। তবে একটা জায়গায় থাকি, সেটা হলো কি যে আমরা যে বেতন পাচ্ছি, আমাদের বেতনের সংসার চলতেছে না। এইটাকে যদি মূল মন্ত্র করতে পারি, আর এইটা যদি বুঝি যে বেতন বাড়াবার জন্য আমাদের যে করণীয়, সেটা হলো মাঠে নামতে হবে। কারণ জুলাই আন্দোলন দিয়ে যদি আমরা শিখতে না পারি যে আন্দোলনের বিকল্প কিছু নাই, আমরা কি বিগত সরকারে ওই গণভবনে ঢুকে বুঝাইনি? আমরা তারা ইনডোর আউটডোর সবখানে বুঝাতে চেষ্টা করছি যে আমাদের বেতনে চলে না। এবং যারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা একদিকে উপরে হাত দিয়ে ধরছে, গাড়া নিচ দিয়ে বলছে যে আপনারা জোরে আওয়াজ করেন, আমরা আপনাদের সাথে আছি। কারণ সব কর্মচারী, সব সরকারি কর্মজীবী সবাই জানতো বেতন কম, কিন্তু আমরা নিতে পারিনি। যে কয়টা মহাসমাবেশ আমরা দিছি বিগত দিনে, আপনারা যেগুলো বিভাগীয় সমাবেশ দিছি, ওই বিভাগীয় সমাবেশে যে লোক হয়েছে, মহাসমাবেশের তার থেকে কম হয়েছে। যদি আপনারা আগামী যে তারিখই হোক, 15 অথবা 17, আমাদের সভাপতি একটা ডেট নিচ্ছেন, যদি এই ডেটে মাত্র 10,000 লোক দিতে পারেন আপনারা, ওই দিনই পে কমিশন ঘোষণা আসবে। আর যদি লোক না দেন, তো খালি খালি এই লোকটারে আর কষ্ট দিয়ে লাভ নেই। উনি শোকাহত লোক, তারপরও আজকে মিটিং ধরো করছে। আমি ধন্যবাদ জানাই ওনাকে যে উনি কত বড় শক্তিশালী মানুষ। আমি তো মনে করছিলাম মনে হয় পে কমিশনের আগে আর মনে হয় ওয়ারেদ আলী সাহেবরে মাঠে আনা যাবে না, কারণ বাবা চলে গেল। বাবা তো আমরা অনেকেই হারাইছে, আমরা জানি যে বাবা কত বড় ছাতা। নূর আলম বাবা সজ্জাশাহী ওইখানে বুঝছে যে কতটা, আর মারা যাওয়ার পরে তো বোঝা যায় কতটা। আর ওনার উপরে যে ছাতাটা ছিল, আমার ফ্যামিলি তো আলোচনা হয়েছে, এই লোকটা করে কি, এ লোকটার কি সংসার নাই? আমরা অনেক পরে বুঝতে পারছি যে উনি কিছুদিন আগে ওই 2 ডজন বা 3 ডজন গরু কিনে বাড়ি থুয়েছে। আমি বললাম যে এটা কার করতে হলো, কি হাব্বা দেখতেছে। এই তখন বুঝছে যে ওনার এই শক্তির পিছনে
এই যে আব্বা রয়েছে এটা আমাদের বিশ্বাস ছিল না, আজকে সেই আব্বারে হারাইছে, তারপরে আজকে মাঠে আইছে। আমরা সবাই দোয়া করি ওনার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মতো একটা সন্তান নিবেদিত প্রাণ আল্লাহ তাআলা ওনার ঘরে দিয়েছিলেন, আর তারে আমাদের মাঝে রেখে গেছে। আমরা তো ওনার পিতা তো আমাদের পিতা, কারণ উনি যেহেতু আমাদের অভিভাবক হয়ে কাজ করতেছে, আজকে এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের সাথে মাঠে নামছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটু পুরোপুরি ওয়ারেজ না হই, অন্তপক্ষে 20% ওয়ারেজ হইয়া ওনার সাথে আমরা থাকি। যদি আমরা আগামী এই প্রোগ্রাম যদি সাকসেস করতে পারি তো পে স্কেল আসবে, এবং আমরা যেটা চাচ্ছি যে ডিসেম্বরের ভিতরে ঘোষণায় 1 জানুয়ারি থেকে কার্যকর, এটা হবে। যদি আমরা লোক না দিতে পারি তাহলে ওই বিগত সরকার যা করছে ভবিষ্যৎ সরকারও তাই করবে। কারণ তার কয়টা দিক থাকবে, একটা দিক হলো সে 15 বছর, এখন যারাই আসবে 15 বছর ক্ষমতায় নাই, তো তারা আসলে তাদের সরকার গোছাতে 2 বছর যাবে। কারণ মন্ত্রণালয় সাজাতি, অধিদপ্তর সাজাতি, সংস্কার করতে 2 থেকে 3 বছর 4 বছর যাবে। 4 বছর পরে যাওয়ার পরে বলবে কি যে পদ্মা ব্রিজ করতেছি না, ওইটি আবার শেষ করি। তার কারণ উনি তো পদ্মা ব্রিজের আরেকটা উদ্বোধন করবে, উনি আরেকটা উদ্বোধন করবে না পাটুরি ঘাটে, তো বলবে যে ওটি শেষ করি, তার মানে আরো 12 বছর। অতএব একটা সঠিক সময় ডক্টর ইউনূস ভালো করুক আর না করুক, আমাদের একটা কমিশন দিচ্ছেন, আর এই কমিশনের মাধ্যমে আমাদেরকে বাস্তবায়ন নিতে হবে। যদি বাস্তবায়ন না নিতে পারেন তাহলে পরবর্তী সরকার সময় গুছাতি অরেজালে নাই। খায়র মজুমদার তো চলেই গেছেন, ধরে নেন, ওনারে জোর করে ধরে রাখা। পরবর্তী নেতা কে হবেন বলেন তো আপনারা, কে আসবেন? আমাদের ভিতরে নেতৃত্ব তৈরি হয় নাই। অত পরের সরকারে আমরা এইভাবে সংগ্রাম করিয়া ওইখানে যাইতে পারবো না। চান্স একটা বাই হুক আর বাই ক্রুক আমাদের বাস্তবায়ন এই নভেম্বর ডিসেম্বরে করতে হবে। বাস্তবায়নের জন্য 1 তারিখ নির্ধারণ করে দিতে হবে, এইটা ফাইনাল গেম, আর কোনো বিকল্প নাই। সেমিফাইনাল আগামী এই 17 তারিখ, সেমিফাইনাল 17 তারিখ, আর ফাইনাল আপনার লাস্ট ডিসেম্বর। যদি এর ভিতরে আমরা কিছু না করতে পারি তো ওই গেম আর জীবনে হবে না। আপনাকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।